বাইরে কি ট্রেইলারটা দেখাইলো, ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ার্সে। মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না। এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি, বিষয়টা সম্ভবত এরকম। এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম। খুশি হয়েছেন না? সেনাবাহিনীদেরকে স্যালুট। এবার চলেন আর একটা খুশির বার্তা দিই। এগুলা দেখে উনি বলতেছে এগুলা সিনেমাতে দেখছিলাম, হ্যাঁ এগুলা সিনেমাতে দেখছিলাম, এখন বাস্তবে দেখতে পাচ্ছি। ওইটাই তো সত্যি, সত্যি তো যুদ্ধ আরম্ভ হয়েছে কোন দিন জানেন? আমাদের সঙ্গে উনাদের। দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরায়েল, দু জায়গায় দুটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে। পতনের সংবাদটি হলো সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে। ভারতের অহংকার ফ্রান্সের রাফায়েল বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল। ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের কাছ থেকে আপনি এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটাতে কি ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন আমি জানি না। ডক্টর ইউনূসের এক কথায় সমস্ত ভারত জুড়ে একদম ঝড় বইছে, একদম ঝড় বইছে। পুরো ভারত জুড়ে এমন তোলপাড় শুরু হয়েছে যে পুরো আগুন জ্বলছে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী, গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট, যে বাংলাদেশ যে পারে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে, এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন। দর্শক, এত কঠিন ঘোষণা বাংলাদেশের সুখবর বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চরম এক সুখবর নিয়ে হাজির হয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাইরে কি ট্রেইলারটা দেখাইলো পাকিস্তানের সেনাবাহিনী। মানে আমরা যতদূর জানি বা ক্যালকুলেশন বলছে যে ভারত পাকিস্তানের তুলনায় বেশ কয়েকগুণ সামরিক দিক থেকে শক্তিশালী। আপনি যদি একদম মানে ক্যালকুলেশন করে দেখেন একদম একে একে 2, 3 এরকম করে, তাহলে পাকিস্তানের তুলনায় ভারতের সেনাবাহিনী 5 গুণ। সামরিক ইকুইপমেন্ট, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, পারমাণবিক সাবমেরিন, এর পাশাপাশি আপনি রণতরী, বিমানবাহী রণতরী, এগুলো হিসাব করলে পাকিস্তানের অনেকটা ধারে কাছেই নেই। কিন্তু পাকিস্তানের কাছে আসলে তলে তলে কি আছে বা পাকিস্তানি সেনাদের মনোবল দেখলে মনে হয় যে ভারতের চেয়ে কয়েকগুণ শক্তিশালী একের পর এক ধাসু টাইপের অ্যাকশন দেখিয়ে দিয়েছে জাস্ট গত 24 আওয়ার্সে। আমরা একটু আগে নিউজটা দিয়েছিলাম যে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তানি সেনারা আকাশ থেকে ধাওয়া করেছে। এরপরে খবর আসলো আস্ত চেকপোস্ট ভারতের গড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা, এবং কি এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের জনগণের মধ্যে। ক্ষোভ যে আমাদের সেনাবাহিনী কি ফিল্মের মধ্যে শুধুমাত্র হিরোইজম ধারণ করে, প্র্যাকটিক্যালি তারা কি করে, নাকি শুধু বাংলাদেশের সাথে সীমান্তে পারে। দর্শক, পাল্টা হামলায় ভারতের একটি চেকপোস্ট গড়িয়ে দিয়েছে পাকিস্তান। কিয়ানি এবং মোগুল সেক্টরে গুলি বিনিময় হয়েছিল, এর জবাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের সীমান্ত আগ্রাসনের কঠোর জবাব দিয়েছে পাকিস্তান। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি বর্ষণ শুরু করে ভারত। আর এই ভারতের মানে গুলি বর্ষণের যে সীমান্তগুলো সেটা হচ্ছে কিয়ানি এবং মঙ্গুল সেক্টর, যেখানে হালকা অস্ত্র ব্যবহার করেছিল ভারত। তবে পাকিস্তানি সেনাবাহিনী শক্তভাবে পাল্টা জবাব দেয় এবং ভারতীয় বাহিনীকে উপযুক্তভাবে মোকাবেলা করে। প্রতিবেদনটি বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় শত্রুপক্ষের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়ে গেছে। তবে মজার বিষয় হচ্ছে এ নিয়ে ভারতের গণমাধ্যম কোনো প্রতিবেদন করেনি। এখন কেন? দেখেন, যখন কোনো যুদ্ধ চলমান থাকে দুই দেশের মধ্যে, আপনি যেমন ধরেন ইসরায়েল এবং ফিলিস্তিন বা লেবানন যুদ্ধেও নেতানিয়াহু বা ইসরায়েল সরকারের একটা নির্দেশনা থাকে গণমাধ্যমগুলোর উপর, কেন ওই নিউজ প্রকাশ করবে না যেটাতে জনগণ আমাদের প্রতি বিগড়াই যাবে, সরকারের প্রতি বিগড়াই যাবে, অথবা সেনাবাহিনীর প্রতি আস্থা হারাবে। শত্রু দেশ এটা নিয়ে আনন্দ করবে, মিত্র শক্তিরা মনে করবে আমরা পোতাই গেছি, সো মাইর খাবো কিন্তু আওয়াজ হবে না আর কান্না করতে হবে। এরকম মানে চিল্লান দেওয়া যায় না, বিষয়টা কিরকম হয়ে গেল। মানে আমি একটু আশ্চর্য হচ্ছে আর কি, যে জায়গাতে যে মনোবল, এই মনোবলের ইস্যুটাতে ভারতের সিনেমা দেখলে মনে হয় যারে বাবারে বাবা, কিসের আমেরিকা, কিসের জার্মানি, কিসের রাশিয়া, মানে ভারতীয় সেনা অফিসার, কমান্ডো অফিসাররা কোন লেভেলে খেলে আমরা বিভিন্ন সময় শুনছি। কিন্তু এই গত 6 দিনে যতগুলো জায়গায় পাকিস্তান ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, গুলি বিনিময় হয়েছে, প্রতি ধাপেই পাকিস্তান 2 ধাপ এখনো আগানো।
এখন এই খবর ভারতের গণমাধ্যমে প্রকাশ হলে ভারতের জনগণ মোদিরে চুম্মা চুম্মা আদর করবে আর কি, বিষয়টা সম্ভবত এরকম। তবে পাকিস্তানের এই নিউজ নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া পাইনি, বাট খেলা জমছে। ভারতকে টেক্কা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং স্মার্ট মুভ কাকে বলে যদি আপনি দেখতে চান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের কাছ থেকে আপনি ভবিষ্যৎ মানে পলিটিশিয়ান যারা আছেন তারা, যে বিষয়টা আমি বারবার বলছিলাম যে গভর্নমেন্টের ইন্টালেকচুয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এবং কম্পিটেন্সি অ্যান্ড ইন্টালেকচুয়ালিটি, these are the key things for our politicians or head of states or governments official, ladies and gentlemen. তার মধ্যে একটা জিনিস আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমি সারপ্রাইজ অ্যান্ড সো হ্যাপি টু সি দ্যাট সুতা আমদানি নিষিদ্ধ করেছেন কোন জায়গা থেকে, মানে নিষিদ্ধ করেছেন ভারত থেকে। সুতা আমদানি নিষিদ্ধ করেছেন আমাদের আপনার সরকার, রাইট? এবং এই সেই সুতা আমদানি নিষিদ্ধ ভারত থেকে নিষিদ্ধ করে কোন জায়গা থেকে এখন আমদানি করতেছেন? আচ্ছা, আমেরিকা থেকে। দ্যাটস হোয়াট আই এক্স্যাক্টলি ওয়ান্টেড। Anything you stop from India, replaced by the American products. Trust me, it's a serious thing. এমন একটা জিনিস যে আপনি তাকে আপনি ধরেন ছুরি মেরেছেন কিন্তু শাউট করতে পারবে না। ইন্ডিয়ার সাথে যুদ্ধে নেমেছেন কিন্তু আপনি আমেরিকা দিয়ে এটাকে রিপ্লেস করতেছেন, শাউট করতে পারবে না, কারণ শাউট করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওইটা কখনো ভারত করবে না। এটাতে কতটা আপনি কল্পনা করতে পারবেন না, এটাতে কি ধরনের একটা ইন্টালেকচুয়াল ডিসিশন। আমি জানি না সরকার এটা ইচ্ছাকৃতভাবে করে, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইচ্ছাকৃত। এই কথাগুলো বারবার বলছিলাম, মানে চেষ্টা করবেন দাম বেশি দিয়ে হলেও আমেরিকা থেকে আনার জন্য। ওয়াই? বিকজ আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে, আপনার এই ভারত কেন্দ্রিক যে ষড়যন্ত্র হচ্ছে, সেটাকে ট্যাকল দেওয়ার জন্য আমেরিকান ইনভেস্টমেন্ট এবং কানেকশন উইথ দ্য ইউএস ইনভেস্টার্স ও কোম্পানিজ ও উইথ দ্য গভর্নমেন্ট ইজ পিভটাল। কারণ কি, ভারত এখানে নাক গলাবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। আপনি দেখেন সুতা প্রায় $2 বিলিয়ন মানে লস পড়েছেন কটন ব্যবসায়ী যারা ইন্ডিয়ার, তারা, বিকজ বাংলাদেশ স্টপড বাইং কটনস ফ্রম ইন্ডিয়া, রাইট? রিপ্লেসিং বাই দি ইউনাইটেড স্টেটস। এবং গতকালকে দেখলাম যে আমেরিকান আপনার চার্জ দ্য অ্যাফেয়ার্স উনি বলছেন, এবং বিজনেসম্যানরা আসছে, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্ট, এমফেসাইজ অন আমেরিকান প্রোডাক্টস। তখন কি হবে, যে কোন ধরনের ষড়যন্ত্র, যে কোন ধরনের অবরোধ, স্যাংশন থেকে মুক্ত থাকতে গেলে সেফ, এটা কিভাবে আমরা এটা শিখতে পারি? আমরা সাউদির কাছ থেকে শিখতে পারি, আমরা কাতারের কাছ থেকে শিখতে পারি, আমরা আপনার ইউনাইটেড আরব আমিরাতের কাছ থেকে শিখতে পারি। দেখেন তারা সব কিছুর পরেও তারা আমেরিকাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, তারা অর্থাৎ কত ট্রিলিয়নস অফ ডলার আমেরিকাতে, এই 3টা কান্ট্রি মানে আরব কান্ট্রি মিলে। ওয়াই? বিকজ এটা তো স্যাংশন প্রোটেক্টেড, যে কোন ধরনের অভিযোগ, মানবতা, হিউম্যান রাইটস ভায়োলেশন, সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জীবনে তুলবে না, এটা মনে রাখবেন। ওয়াই? বিকজ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে গেলেই তাদের দেশের যে ইনভেস্টমেন্টটা সেটা ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা এবং দেশের লাভ কেউ মানে হারাতে চায় না। Therefore, it is protected. This is called smart move and intellectuality in terms of, governing or conducting day by day business of a country. আমি এই জিনিসটাই চেয়েছিলাম সরকারের কাছ থেকে, সরকার এটা করেছে। আজকে আপনার অর্থ সচিব ডক্টর সালেহ আহমেদ উনি কি বলেছেন আপনি দেখেন, উনি 3টা জিনিস বলেছেন, যে প্রত্যেকটা জিনিস উনি আমেরিকা থেকে আপনার রিপ্লেস করবেন। একটু আগে উনি বলেছেন, একটু আগে আমি এটা পরে আসলাম, আপনার আমি বলে গেলাম 3টা কটনের বাইরে। একটু আগে আমি দেখলাম ডক্টর বলেছেন যে আমেরিকান ইনভেস্টমেন্টের আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সাথে একটা চুক্তি হতে যাচ্ছে, যেগুলো আমেরিকা। আই এম সো হ্যাপি টু সি দ্যাট। ওয়াই? আবার বলছি, যত বেশি আমেরিকান ইনভেস্টমেন্ট এদেশে নিয়ে আসবেন বা আপনি ইনভেস্ট করবেন ইনটু দি ইউনাইটেড স্টেটস, অথবা তাদের কাছ থেকে আপনি পণ্য কিনবেন, তত বেশি কিন্তু আপনি ইউ আর প্রোটেক্টেড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। কারণ কি, ওখানে তারা কখনোই হাত দিবে না, বিকজ সিরিয়াস ইনভেস্টমেন্ট ওই জায়গাতে আছে। এটা মাথায় রাখতে হবে এবং এই স্মার্ট মুভটা ট্যাকল করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের প্রজেক্ট, তার চেষ্টা, এফোর্ট ব্যর্থ করে দিচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তারা একটা প্রজেক্ট ধরা খাচ্ছে, নতুন প্রজেক্ট নিচ্ছেন। মানে ইন্ডিয়ার অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা, এটা তার জন্মের দোষ। এটা করছেন, করে যাচ্ছেন, অ্যাজই করবেন, থামবেন না। ওয়াকার এবং চুপ্পু এই দুজনকে আমাদের নজরে রাখতে হবে। কিন্তু আমাদের আস্থার জায়গা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি আছেন বলে ওয়াকার না, ওরকম 100 ওয়াকার মিলেও কিছু করতে পারবে না। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। আমরা বারবার বলছি, আমরা দেখিয়ে দিচ্ছি হাতে কলমে, এই মিডিয়াগুলোকে পূর্ণরূপে ফিরিয়ে নিচ্ছে ওয়াকারের দোসররা, এবং নিয়োগ বাণিজ্য বা নিয়োগগুলোতে হস্তক্ষেপ করছে ওয়াকারুজ্জামান। কোথায় কে নিয়োগ পাবে অনেক কিছুই ঠিক করে দিচ্ছে ওয়াকার বা ওয়াকারের লোকজন, ডিজিএফআই, সেনাবাহিনী। অনেক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগগুলো সেনাবাহিনীর হস্তক্ষেপে হচ্ছে, অথচ এটা কোনো 111 গভর্নমেন্ট না, মিলিটারি ব্যাকড কোনো গভর্নমেন্ট না। তো রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে অনেক ধরা পড়েছে, এটা নেত্র নিউজকে দেওয়া আইএসপির এক বিবৃতিতে ধরা পড়েছে, স্বীকার করেছেন যে এটা নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন আবার মিডিয়াগুলো পুরোনোরূপে ফিরে যাচ্ছে, আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। তো দর্শক, ওয়াকারুজ্জামানের একটা চেষ্টা, একটা প্রজেক্ট হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার ঠেকানো। ভারত ওয়াকারুজ্জামানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে এই বিচার যাতে না হয় এবং নেতারা যেন ধীরে ধীরে জামিন পাওয়া শুরু করে, তুমি সেই ব্যবস্থা করো।
এবং ওয়াকারের তৎপরতায় এই যে ডেভিল হান্টের আন্ডারে যারা ধরা পড়েছিল এদের বেশিরভাগই জামিন পেয়ে গিয়েছে এবং আরো আওয়ামী লীগের বড় বড় নেতারা জামিন পেয়েছে। আপনার হাসান মাহমুদকে দেখেছেন না? হাসান মাহমুদ এয়ারপোর্টে গ্রেপ্তার হলো, সেনাবাহিনী হেফাজতে থাকলো, এখন হাসান মাহমুদ প্রথমে ছিলেন বেলজিয়ামে, এখন লন্ডনে বিয়ে খান, দাওয়াত খান, হাসি তামাশা করেন। কিভাবে কি গেল? নিঃসন্দেহে ওয়াকারুজ্জামানের কাজ এটা, হাসান মাহমুদকে এভাবে পার করে দিয়েছে। তো দর্শক, যাদেরকে পার করে দিতে পেরেছে তা তো দিয়েছেই, আর যাদেরকে পার করতে পারেনি তাদের বিচার হবে না, তারা ধীরে ধীরে জামিনে মুক্ত পাবে। এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান এবং সাবের হোসেন চৌধুরী এই দুইজন কিভাবে জামিন পেলেন এটাও যদি আপনি গভীরভাবে খোঁজ নেন তাহলেও ওয়াকারুজ্জামানের হাত পাবেন। তা আওয়ামী লীগ নেতাদের বিচার হবে না, সমস্যা নেই, অনেকে জামিনের ব্যবস্থা করছে নানানভাবে। এবং আওয়ামী লীগের লোকজনকে এই বার্তা দেওয়া হয়েছে যে চিন্তা করো না, বিচার চূড়ান্তভাবে হবে না, ওটা নির্বাচনের আয়োজন করতে পারলে বিচার টিচার শেষ, ওগুলো ধামাচাপা পড়ে যাবে, জামিন পাবে, ওগুলো ফাইল পড়ে থাকবে, কিচ্ছু না। এরকম একটা বার্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের দেওয়া হয়েছে, যার ফলে গ্রেপ্তারের ভয় থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লোকজন অনেকে মাঠে নামছে, ঝটিকা মিছিল করছে, ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সব কিছুর পেছনে আপনি ওয়াকারের তৎপরতা পাবেন। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা আমাদের জন্য আশার বাণী যে ওয়াকারুজ্জামানের এই তৎপরতা এগুলো কাজে আসবে না, এগুলো পণ্ড হয়ে যাবে। পালাতক সব এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে, প্রেস সচিব ডক্টর ইউনূস আছেন, শফিকুল আলমরা আছেন, আমাদের টেনশন নাই। যারা গ্রেপ্তার হয়েছেন তারা পার পাবেন তো দূরের কথা, যারা গ্রেপ্তার হননি তারাও গ্রেপ্তার হবেন। এখন দেখছেন না কি পরিমাণ ধরা পড়ছে। আমি যখন কথা বলছি তার আগে 48 ঘন্টায় 2000 আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, 2000, তার মধ্যে সাবেক এমপি আছে বেশ। তা পালাতক যারা দেশের বাইরে যেখানেই থাক কেউ রেহাই পাবে না, ওয়াকার বাঁচাতে পারবে না। 2 দিন পর ওয়াকার নিজেই কোন জালে আটকা পড়ে দেখেন। তো দর্শক, সরকার এভাবে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে যে পালাতক সব মন্ত্রী এমপিকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। এমনকি যারা গুলি করেছে প্রশাসনের লোকজন, পুলিশের লোক, কেউ ছাড় পাবে না, সবাই ধরা পড়বে। এখন ওয়াকারের এত শক্তি, এত কলকাঠি নাড়েন, আর ডক্টর ইউনূসের ভুলও আছে, অনেকটা এনজিও সেট আপে দেশ চালানোর চেষ্টা করে, অনেক লিমিটেশন আছে। ডেফিনেটলি লিমিটেশন না থাকলে তো এটা জান্নাত হয়ে যায়, লিমিটেশন থাকবে। গণতন্ত্র মানে এই লিমিটেশন থাকবে, এটা নিয়ে আমরা কথা বলবো। তবে অন্য যে কোনো সরকার যেতে ভালো বাংলাদেশে, এটা হচ্ছে কথা। এখন এই ভুল ভ্রান্তি সত্ত্বেও ওয়াকারের এত ষড়যন্ত্র, তারপরও ডক্টর ইউনূস গৌরবের সাথে টিকে আছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই সরকারের প্রধান শক্তি জনগণ তাদের সাথে আছে এবং জনগণ এতটাই এই সরকারকে সমর্থন করে, আপনি অবাক হবেন। যেখানে ডক্টর ইউনূসকে গালি দেওয়ার কথা সেখানেও মানুষ গালি দেয় না, স্বাভাবিকভাবে না, এতটাই ভালোবাসে থাকে। কিন্তু আমি বিশ্বাস করি এই ভালোবাসাটা ফিল করে ডক্টর ইউনূস গালি দেওয়ার কাছ থেকে ফিরে আসবেন। যেমন নারী বিষয়ক যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন ডক্টর ইউনূসের কাছে তাদের সুপারিশমালা পেশ করেছে, প্রতিবেদন পেশ করেছে। সেই সুপারিশে এমন এমন বিষয় আছে যেটা হাসিনা ঘটালে তোলপাড় তৈরি হয়ে যেত, যদিও হাসিনা আবার পাল্টা নির্যাতন করত। যেমন ধর্মীয় অনুশাসনের মধ্যে নারীদের রাখা যাবে না, সম্পত্তিতে কোরআনের আইন চলবে না, সমান অধিকার দিতে হবে পিতার সম্পত্তিতে, এরকম অনেক উদ্ভট সুপারিশ করেছে। এখন এই সুপারিশগুলো এগুলো যদি মুখে উচ্চারণ করতো হাসিনা না বলে, আমরা কি করতাম? গালাগালি করে তোলপাড় তৈরি করে দিতাম। কিন্তু ডক্টর ইউনূসকে হুজুররা কিছু বলে না, দেখছেন, প্রতিবাদ করেছে। মানে সবার বিশ্বাস যে ডক্টর ইউনূসের দোষ না, ওটা ওই নারী কমিশনে কিছু নারীবাদী ঢুকে এই কাজটা করেছে। ডক্টর ইউনূস ওটা আমলে নেবেন না, সমস্যার কিছু নেই, টেনশনের কিছু নেই, এটা নিয়ে মিছিল চিল্লাচিল্লি করার কিছু নেই। মানে জনগণ ক্ষুব্ধ না, ডক্টর ইউনূসের উপর আস্থা যে না, ডক্টর ইউনূস ইসলাম বিরোধী কিছু করবেন না। তো এই যে জনগণের দেখেন, এই নারী কমিশন যে ঘটনা ঘটিয়েছে, এটা নিয়ে ডক্টর ইউনূসকে গালাগালি করতে করতে তাকে একদম শেষ করে দেওয়ার কথা। তাকে কেউ কিছু বলে না, গালি যারা দেয় দিলেও দেয় ওই নারী কমিশনকে, ডক্টর ইউনূসকে নয়। অতএব এই সরকারের শক্তি হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণের শক্তি। দুটি দেশের মধ্যে অন্যতম একটি ভারত আর একটি ইসরায়েল, দু জায়গায় দুটা পতনের সংবাদ এসেছে এই মুহূর্তে। পতনের সংবাদটি হলো ভারতীয় 4টি যুদ্ধ বিমান পালিয়ে গিয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান দেখে, যেই যুদ্ধ বিমানটি ভারত কিনেছে ফ্রান্স থেকে। প্রদর্শক, দুই দিক থেকে এখন মুখামুখি অবস্থা আছে। চায়নার শক্তি পাকিস্তানের কাছে আছে, তুরস্কের শক্তি পাকিস্তানের কাছে আছে, ইরানের শক্তি এখন পাকিস্তানের হাতে। কিন্তু খুব কাছের ভারতের বন্ধু ইসরায়েল এখন নিজেকে নিয়ে দিশাহারা। তাদের মাঝে চলছে বিশাল আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি থেকে জ্বলে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। 119টি ফায়ার সার্ভিসের গ্রুপ আগুন নিবানের কাজ করছে, কিন্তু তাতেও কোনো ধরনের সমাধান হচ্ছে না। এবং ফায়ার এয়ারলাইন্স 10টা প্লেন দিয়ে তারা পানির ব্যবস্থা করছে, কিন্তু আকাশপথে পানি দিয়েও সেই আগুন নিভাতে পারছে না ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলে আরো 20টি ফায়ার ইউনিটের গ্রুপ সেখানে যুক্ত হওয়ার জন্য
পরিকল্পনা করেছে। প্রিয় দর্শক, মানুষ বলে থাকে একবার তুমি যদি পাপ করো তোমার জীবনের কোনো না কোনো সময় তার পায়চিত্ত ভোগ করতে হবে, আর তুমি না করলেও তোমার সন্তানরা করবে, নাতিপতিরা করবে। কখনো পরবর্তী প্রজন্ম এসে ওই পাপের কারণে, দাদার পাপের কারণে নাতি সহ বংশ সহ মাটির সাথে জমিনের সাথে মিশে যান। আমরা বাংলাদেশ এবং পাকিস্তান দুটা দেশ ডিভাইডেশনের পিছনে যে দুজন মানুষ সবচাইতে নিজের স্বার্থের কথা খেয়াল করেছিলেন সেটা হলো পাকিস্তানের ভুট্টো আর বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দুইটা পরিবার কিভাবে দুইটা দেশ থেকেই এক ধরনের বিলুপ্তি হয়ে গিয়েছে। ভুট্টোর না ছেলে না মেয়ে দুজনই মারা গিয়েছে। ভুট্টোর মেয়ে মারা গেছে আততায়ীদের গুলিতে, ভুট্টোর ছেলেকেও তার মেয়েই মেরে ফেলেছে বলে কথা আসছিল যখন বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তার আপন ভাইকে হত্যার পিছনে তারই হাত আছে বলে মানুষ তখন বলেছে। তখন সেই কথাগুলা তখনকার সময়ে নিউজে এসেছিল। প্রিয় দর্শক, আর শেখ মুজিবের পরিবার সহ কিভাবে ধ্বংস হয়েছে আপনাদের সকলের জানা আছে। আর বর্তমান সময়ে সর্বশেষ যে দুইটা মেয়ে ছিল, এখন এই দুইটা মেয়ে নয়, মেয়ের ঘরে আরো যে 5 জন শেখ মুজিবের বংশধর আছে, নাতি নাতনি আছে, তারাও এখন বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন আইনের কাঠগড়ায় বিভিন্ন দেশে ফেসে বন্দি জীবন, আইনাগর তারা এখন নিজেরা। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে সমীকরণগুলো ঘটে যাচ্ছে, তাকে কেন্দ্র করে প্রশাসনে একটা সমীকরণ হয়ে যাচ্ছে। সরকারের মধ্যেও নানা রকম দ্বিধা বিভক্তি এবং রাজনৈতিক অঙ্গনে পক্ষে বলেন বিপক্ষে বলেন যাকে যে বলেন, পিনাকি এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিনাকি মূলত তার যে অভ্যুত্থান এবং উদয়, সেটা হলো শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন। সে আন্দোলনে মিডিয়া যুদ্ধ যারা করেছেন তাদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন তিনি। মানে যুদ্ধে জয়লাভ করা বা তার কতটা কন্ট্রিবিউশন, অন্যের কতটা কন্ট্রিবিউশন, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো সফলতা, কে সফল হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানের বিচারে, গুণের বিচারে তিনি যে একটা অবস্থান তৈরি করে ফেলেছেন আজকের এই সময়টিতে, এটির সঙ্গে এই সামাজিক মাধ্যমে যাকে বলা হয় অন্য কারোরই তুলনা করা যায় না। ভারতে একজন এরকম ইউটিউবার রয়েছেন, মিস্টার ধ্রুব রাঠি। তো ধ্রুব রাঠি নরেন্দ্র মোদী বিরোধী যে সংগ্রাম, সেখানে একেবারে রীতিমতো প্রবাদ পুরুষ এবং কংগ্রেসকে একেবারে মৃতপ্রায় একটা সংগঠন, সেই কংগ্রেসকে আজকের পর্যায়ে একেবারে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসাবে, মানে আগামীতে যদি নির্বাচন হয় কংগ্রেস সিরিয়াসলি চলে আসবে সামনে। এবং যেখানে রাহুল গান্ধী বলতে গেলে রাজনীতি থেকে অবসর নেওয়া কিংবা একেবারে রাজনীতির প্রতি তাকে অনীহা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল এবং তিনি বলতে গেলে হিমালয়ে গিয়ে যোগাসনে বসবেন এরকম একটা ধ্যান নিয়ে তিনি দাড়ি রেখে ফেলেছিলেন এবং তার অনেক কর্মকাণ্ড রীতিমতো বালখিল্যের মতো মনে হয়েছে। কিন্তু ধ্রুব রাঠি যখন তাকে একটা স্পেস করে দিয়েছে, স্পেস করে দেওয়ার পরে যেহেতু ভিতরে লেখাপড়া ছিল, বংশ ছিল, রক্ত ছিল, ওই জায়গাটাকে তিনি কাজে লাগিয়ে আজকের যে রাহুল গান্ধী, এটি ভারতবর্ষের ইতিহাসে রাজনীতিতে একটা বিষয়। এবং তিনি যে ভাষায় কথা বলেন, যেভাবে উইট করেন এবং যেভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেন, আমি দেখি যে ভারতীয় পার্লামেন্টে অতীতে যারা ছিলেন তার বংশেরই বা কংগ্রেসেরই, তাদের সবার সেটা আমার কাছে এই যে তার যে বেশ কয়েকটি অধিবেশনে তার যে বক্তব্য, তাকে অনেক ম্যাচিউরড, অনেক আধুনিক এবং অনেক আকর্ষণীয় বলে মনে হয়েছে। ইভেন অটল বিহারী বাজপেয়ীর চাইতেও তাকে আমার কাছে আকর্ষণীয় এই মুহূর্তে মনে হচ্ছে। এখন এই যে একজন রাহুল গান্ধী তৈরি করা, তারপর যাকে বলা হয় তার জন্য একটা স্পেস তৈরি করে দেওয়া, কংগ্রেসের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসা এবং নরেন্দ্র মোদীকে অবদমিত করার পেছনে 1 নম্বর ব্যক্তি টোটাল মিডিয়া ওয়ার্ল্ডে, সারা দুনিয়াতে ধ্রুব রাঠি। তিনি একজন ইউটিউবার। বাংলাদেশের ধ্রুব রাঠি হিসেবে নিঃসন্দেহে যদি কাউকে ধন্যবাদ দিতে হয়, এটা পিনাকিকে দিতে হবে। নেতিবাচক বলতে পারেন, ইতিবাচক বলতে পারেন, কিন্তু ধ্রুব রাঠির চাইতে পিনাকি যে সফলতা, সেটা হলো ধ্রুব রাঠি ওই ঘটনার পরে আর কখনো ভারতবর্ষে প্রভাব বিস্তার করার বা অন্য কোনো ভিডিও করে তিনি তার সেই কর্মকাণ্ড চালাননি। কিন্তু পিনাকি যেটা করেছেন সেটা হলো আওয়ামী লীগকে যে ট্যাগগুলো দিয়েছেন, যেমন পিনাকির সেই কাঁঠাল রানী, পিনাকির যে জয় বাংলা, এখন বর্তমান সরকারের সফলতার যে ব্যর্থতা, অর্থাৎ সফল না হতে পারার যে ব্যর্থতা, এটার কারণে এখন জয় বাংলা আর গালি নেই, কিংবা কাঁঠাল রানী নিয়ে মানুষের যাকে বলা হয় উচ্ছ্বাস সে আগের মতনই। কিন্তু বাস্তবতা হলো আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জয় বাংলা আর কাঁঠাল রানী এই দুটো
রীতিমতো মানুষের মুখে মুখে একটা জাতীয় গালিতে পরিণত হয়ে গিয়েছিল। এবং এই যে তার যে প্রচার এবং প্রোপাগান্ডার ফলে যে ভ্যাকুমটা তৈরি হয়েছিল মানুষের মনোজগতে, মানুষের মস্তিষ্কে, এটার সঙ্গে আপনি সেফুদার গালাগালি বা অন্য কোনো ইউটিউবারের বক্তব্যকে আপনি যাকে বলা হয় তুলনা করতে পারবেন না। অর্থাৎ পিনাকির যে লেখাপড়া, তার যে এডুকেশন, তার যে গ্রাউন্ড ওয়ার্ক এবং হোমওয়ার্ক, এটি যেভাবে সেফায়েতুল্লাহ সেফুর যারা কাস্টমার তাদেরকেও সমানভাবে আনন্দ দিয়েছে, কিংবা অন্যান্য যে সমস্ত ইউটিউবার আছেন তাদের যে সকল কাস্টমার তাদেরকেও বিনোদন দিয়েছে। আবার একই সঙ্গে আমার যারা মানে দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, কিংবা ধরুন আরও ঊর্ধ্বস্তরে যারা আলাপ আলোচনা করেন, ধরুন বদরুদ্দিন উমর সাহেবের যারা লেখার ভক্ত, ঠিক সেই সমস্ত যারা মানে অডিয়েন্স রয়েছেন তারাও কিন্তু পিনাকির যে বক্তব্য তারা শুনতেন এবং শুনে ওই যে তাদের যে যতটুকু জানার, যতটুকু বোঝার, যতটুকু গ্রহণ করা ততটুকু গ্রহণ করে বাকিটুকু তারা বিনোদন হিসেবে নিয়েছেন। ফলে এদেশের যারা সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের জায়গাগুলোতে বাংলাদেশে হাতে গোনা মানে যে কয়জন ইউটিউবারের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের বক্তব্য মানুষের মস্তিষ্ককে নাড়া দিয়েছে, হৃদয়কে নাড়া দিয়েছে, কাউকে হৃদয় থেকে বের করে দিয়েছে, মস্তিষ্ক থেকে বের করে দিয়েছে এবং কাউকে হৃদয়ের মধ্যে ঢুকিয়েছে, তার মধ্যে পিনাকি নিঃসন্দেহে প্রধানতম, একেবারে প্রধানতম, এতে কোনো যাকে বলে সন্দেহ নেই। এখন তিনি সেই কাজ করে আওয়ামী লীগের কে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, একটা ভ্যাকুম তৈরি হয়েছে, সেই ভ্যাকুমের জায়গাটা সঙ্গতির কারণে বিএনপি পেয়ে যাবে পলিটিক্যাল জায়গাটা, আর যেটা ক্ষমতার যে জায়গাটা সেটা সঙ্গতির কারণে ইনুস সাহেব পেয়ে গেছেন। তো ইনুস সাহেব পাওয়ার পরে, বিএনপি পাওয়ার পরে আমি দেখলাম যে জুলাইয়ের 7-8 তারিখে আমি চিন্তা করছিলাম যে পিনাকি আসলে কি করবেন, উনি আসলে কি করবেন। পরে দেখলাম যে আমি যা ভাবছি তিনি ঠিক তাই করছেন। অর্থাৎ তিনি সরকারের সমালোচনা করছেন, ভালো কাজের প্রশংসা করছেন, মন্দ কাজের সমালোচনা করছেন, তিনি বিএনপির সমালোচনা করছেন এবং জামাতকে একটা স্পেস দিচ্ছেন, এটার পিছনে অনেক দার্শনিক যুক্তি আছে কেন তিনি স্পেস দিচ্ছেন। তিনি কি জামাতের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? অবশ্যই না, কিন্তু তিনি একটা স্পেস দিচ্ছেন। এর কারণ হলো যে এই মুহূর্তে জামাতের সাথে বিএনপির যদি যুদ্ধ হয়, একটা অসম যুদ্ধ হবে। তো কাজেই বিএনপির জন্য একটা শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরি করা দরকার আওয়ামী লীগের বিকল্প হিসেবে। তো পিনাকি যেটা মনে করেছেন যে ইসলামপন্থীরা যদি একত্রে হয় তাহলে বিএনপির জন্য একটা সুবিধা হবে, লাভজনক হবে। এই জন্য তিনি যে একটা কাজটা করেছেন, ইসলামপন্থীদেরকে তিনি একটা উইন্ডো দিয়েছেন এবং এই কাজ করার জন্য তিনি সহযোগী খুঁজেছেন, ইউটিউবে সহযোগী খুঁজেছেন। সেখানে আরও কনক সরোয়ার সহ আরও 2-4 যারা ইউটিউবার আছেন তাদের সঙ্গে আসলে কনক সরোয়ারের সঙ্গে যায়, কিন্তু অনেক ইউটিউবার আছেন বা প্রবাসী সাংবাদিক রয়েছেন যাদের সঙ্গে তার যায় না, বা ক্ষেত্র বিশেষে অনেকের সঙ্গে যায় কিন্তু অনেকের সঙ্গে তার মতাদর্শগত একটা বিরোধ ছিল, কিন্তু তাদের অনেকের সঙ্গে তিনি সমঝোতা করার চেষ্টা করেছেন। জুলকারনাইনের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন, তাসনিম খলিলের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন, ওয়াহাব আব্দুল সালামের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে তার সেই সমঝোতাগুলো টিকেনি, কিন্তু কিছু কিছু জায়গাতে টিকেছে। আবার বাংলাদেশে তিনি অনেকের সঙ্গে একেবারে একটা যাকে বলে ক্লোজ রিলেশন, যেমন মাহমুদুর রহমান সাহেব আমার দেশের, তো তার সঙ্গে তিনি একেবারে একটা যাকে বলা হয় কৌশলগত সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন, যেটি এখন পর্যন্ত অটুট রয়েছে। কিন্তু মাহমুদুর রহমান সাহেবের যে ঘনিষ্ঠ বন্ধু এবং একেবারে প্রিয় পাত্র তিনি হলেন জনাব ফরহাদ মাজাহার, তাকে কিন্তু পিনাকি ছাড় দেন নাই। অর্থাৎ মাহমুদুর রহমান সাহেবের সাথে সম্পর্ক আছে কিন্তু তাকে দেননি। তো এইভাবে তিনি একটা রাজনৈতিক ব্যালেন্স তৈরি করার জন্য একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে তিনি কাজ করে গেছেন এবং সেই কাজ করার পাশাপাশি আবার তিনি ইনফ্লুয়েন্সও করে গেছেন প্র্যাকটিক্যালি। কোথাও ফোন করা দরকার, কোথাও কথা বলা দরকার, যা কিছু করা দরকার এই কাজগুলো তিনি করেছেন এবং সেই কাজগুলো করতে গিয়েই তাকে সঙ্গত কারণে ক্ষমতার যে আলটিমেট যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে তার একটা বোঝাপড়ার দরকার ছিল। সেই বোঝাপড়াটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার হয়নি আর বিএনপির সঙ্গে তার হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে তার এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি যে উদ্দেশ্য নিয়ে বা যে দার্শনিকতা নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে কর্মকাণ্ডগুলো শুরু করেছিলেন, ওখানে ক্ষমতা একটা সমস্যা হয়ে যায়। ক্ষমতার অনেক লোকের সাথে তার দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় এবং ওটাকে আবার সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প একটি শক্তি গড়ে তোলেন। তার ভারত বিরোধিতা, এই সেন্টিমেন্টটাকে তিনি কাজে লাগিয়েছেন। প্রথম আলোর এবং ডেইলি স্টারের বিরুদ্ধে তিনি একটা ন্যারেটিভ দাঁড়া করায় ফেলেছেন এবং আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেছে। এবং একই সঙ্গে বিএনপিকে তিনি যেভাবে চেয়েছিলেন ওটা বিএনপি হয়নি। বিএনপি না হওয়ার কারণে তার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপিকে এই মুহূর্তে যদি আঘাত করা হয় তাহলে বিএনপি যদি টিকে থাকে ভালোভাবে টিকে থাকবে, আর যদি বিএনপির মধ্যে সেই টিকে থাকার সক্ষমতা না থাকে তাহলে ভেঙে চলে একটা নতুন কিছু তৈরি হবে এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো সুন্দরভাবে চালাতে পারবেন বা জামাত আরো ভালো করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে এইভাবে সে একটা প্ল্যান এবং পরিকল্পনা করে কাজ করছেন। কিন্তু এই কাজগুলোকে করার জন্য বিএনপির পক্ষ থেকে যে ধরনের কোঅপারেশন
হওয়া উচিত ছিল, সেটা বিএনপি এখনো পর্যন্ত বুঝতে পারেনি। একজন ধ্রুব রাঠি, একজন ইউটিউবার বা একজন ইনফ্লুয়েন্সার কিংবা একজন লেখক যারা লেখে, তাদের সামাজিক গুরুত্ব কতটুকু, এটা সাধারণত আমাদের যারা ক্ষমতাধর রাজনীতিবিদরা এটা বিপদে না পড়লে তারা বুঝতে পারে না, অনেকে মৃত্যু পর্যন্ত বুঝতে পারে না। এর কারণ হলো আপনি যখন কথা বলছেন তখন আপনার পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক এটার উপর যে প্রভাব বিস্তার করছে আপনার বক্তব্য, এবার একটু পরে আপনি ভুলে যাবেন। কিন্তু লেখা, যদি কোনো লেখক আপনাকে একটা লেখা লেখে, সেটা দেখা গেল 5000 বছর পরেও আপনার বংশধরদের প্রতি, আপনার অনুসারীদের প্রতি সেটার একটা প্রতিক্রিয়া রয়ে যায়। তো যার জন্য কখনোই কোনো ক্ষমতাধর ব্যক্তি তারা কোনো দার্শনিককে এবং কোনো লেখককে, কোনো জ্ঞানী গুণীকে কখনো শত্রু বানায়নি। দ্বিতীয়ত, যাদের সামাজিক ইনফ্লুয়েন্স রয়েছে, যেমন এখন পিনাকি রয়েছে, কিন্তু একটা সময় আজকে 10 বছর আগে পিনাকিদের মতো লোক ছিল না। তখন আহমদ ছাপার মতো লোক ছিলেন, তখন সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের মতো লোক ছিলেন, আহমদ শরীফের সাহেবের মতো লোকজন ছিলেন, যাদের বুদ্ধিবৃত্তিক লেভেলে প্রচন্ড রকম প্রভাব ছিল। তাদের বক্তব্য সাধারণ মানুষ বুঝছে না, কিন্তু যারা সচিবালয়ের সিদ্ধান্ত নিতেন, বিচারালয়ের সিদ্ধান্ত নিতেন, তাদের মস্তিষ্ক ঘুরিয়ে দিতে পারতো এই কয়েকজনের বক্তব্য। তো সেই কারণে এই সমস্ত লোকদের সঙ্গে যারা দ্বন্দ্ব সংঘাত করেছে, তাদের সবার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে। তো সেক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব সামহাও ওনাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে ফেলেছিলেন, যেটি পরবর্তী জাতীয় পার্টি পারেনি। আবার এখন বিএনপি সেই জিনিসটি একদম পারছে না। অবশ্যই বাংলাদেশে এরকম সেই আগের প্রজন্মের মতো এরকম যোগ্যতার সম্পন্ন হয়তো লোক নেই, হতে পারে। সামহাও নানা কারণে কি হচ্ছে যে বিএনপির সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর খোলামেলা যদি আমি বলি যে একটা মানুষ, সব মানুষই কিন্তু ধন্যবাদ চায়, সব মানুষ কৃতজ্ঞতা চায়, স্বয়ং আল্লাহই তো চায়। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, আম্মা বিনিয়ামতের রব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার জন্য আপনি শুকরগুজার করুন। এখন বিএনপি যে একটা ব্রিদিং স্পেস পেয়েছে, বিএনপি যে ক্ষমতা পেয়েছে, ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে, তার যে একটা সুযোগ সুবিধা হয়েছে, এটা তো আসলে সত্যিকার অর্থে বিএনপি যে সমস্ত লোক এখন সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা আমলাতন্ত্রের সচিবরা হোক, তাদের কারণে তো তারা পায়নি। পুলিশের যেই লোকগুলো বড় বড় পদে আছে, তাদের কারণে তো তারা সুযোগ পায়নি। কিংবা বিএনপির যিনি প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্রপতি হতে চান, মন্ত্রী হতে চান, এমপি হতে চান, মানে গত 15 বছর তো তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন, অনেক দুঃখ কষ্ট করেছেন, কিন্তু তারা তো সফল হতে পারেননি। কিন্তু আজকে তাদের এই সফলতা, অথবা তাদের যে অতীতের যতই পরিশ্রম, সকল পরিশ্রমকে একীভূত করে এটাকে একটা ম্যাটেরিয়ালাইজ করা, এই করার ক্ষেত্রে যারা ভূমিকা নিয়েছেন, যে কয়জন রাজপথে নিয়েছেন, ইউটিউবে নিয়েছেন, লেখনীতে নিয়েছেন, দেশের বাইরে বসে, সেটা জুলকারনাইন সাইন হোক বা তাসনিম খলিল হোক, যারাই নিয়েছেন, তাদের সবাই অন্তত পক্ষে একটা কৃতজ্ঞতা, ধন্যবাদ আশা করতে পারে। আমার জানা মতে এখন পর্যন্ত সেই ধন্যবাদ পৌঁছানো হয়নি, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি, এবং সেই কারণে প্রায় সব ক্ষেত্রে যারা উপকারী ছিল, প্রায় সব উপকারী এখন তারা মানে রীতিমতো বিএনপির পেছনে লেগেছে। আর বিএনপির যে পিছনে লেগেছে, এটা ঠিক আওয়ামী লীগের মতো এটাকে কোদাল দিয়ে, খুন্তা দিয়ে তারা করছে না। তারা তাদের মতো করে এইভাবে কাজ করছে যে আগামী 10 বছরে যাতে বিএনপি তার মাথা তুলে দাঁড়াতে না পারে, মিনিমাম 10 ইয়ার্সে, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি খুব দ্রুত তৈরি করার জন্য কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছে, এবং এই কাজে একেবারে অগ্রগামী ভূমিকা রয়েছে পিনাকি। যদি সে জীবিত থাকে, মরে না যায়, তাহলে তাকে সামাল দেওয়া সত্যিকার অর্থে কঠিন একটা বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।